ওসমান হাদির সঙ্গে আমার প্রথম পরিচয় ভার্চুয়াল জগতে। আমি তখন তুরস্কে নির্বাসিত। মালয়েশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় বেলাল এবং আরিফ নামের দুই প্রতিভাবান দেশপ্রেমিক তরুণের সঙ্গে খুব সখ্য হয়েছিল। ওরা এখন লন্ডনে IIEEUM থেকে গ্র্যাজুয়েশন করে লন্ডনের বিখ্যাত সোয়াসে মাস্টার্স করে এখন সেখানেই পিএইচডি করছে। ওরা একদিন ঢাকার রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধরত কয়েকজন তরুণের সঙ্গে জুম মিটিংয়ের প্রস্তাব করলে ল্যাপটপের স্ক্রিনে সেই প্রথম অগোছালো চুলের হাদিকে দেখলাম। চমৎকার গুছিয়ে সেদিন কথা বলেছিল। আমি চরম অন্ধকার সময়েও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়েছিলাম। মনে হয়েছিল ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় এমন টগবগে তরুণের দলই তো দরকার। ইনকিলাব মঞ্চ নিয়ে ওর স্বপ্নের কথাও বলেছিল। এরপর যেদিন নির্বাসন থেকে ঢাকায় ফিরলাম, হাদি দলবল নিয়ে হাজির হয়েছিল বিমানবন্দরে। নাছোড়বান্দা তরুণরা বাধ্য করেছিল দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তির মধ্যে ওদের ট্রাকে বক্তৃতা দিতে। এরপর একে একে আমার পুত্রকন্যাসম ইনকিলাব মঞ্চের জাবের, বোরহান, জুমার সঙ্গে পরিচিত হয়েছিলাম। ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুমা আর জাবের তো কিছুদিন আমার দেশের সম্পাদকীয় বিভাগে আলফাজ আনামের সঙ্গে কাজও করেছিল। গত জুলাই মাসের ৬ তারিখ প্রত্যুষে আমার মায়ের লাশ গুলশানের আজাদ মসজিদ থেকে গোসল করিয়ে বাসায় এনে দেখি হাদি চলে এসেছে। জুরাইন কবরস্থানে দাফন পর্যন্ত সর্বদা মুখর হাদি সেদিন নীরবে আমার পাশে থেকেছে। আমি আর হাদি মিলেই আমার মায়ের লাশ চিরদিনের জন্য কবরে শুয়ে দিয়েছিলাম। হাদি আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। ১ বছরের বেশি সময় ধরে হাদিকে কাছ থেকে শ্রদ্ধাপূর্ণ বিস্ময়ের সঙ্গে দেখেছে। এই যুগে এমন নির্লভ ছেলে হয় আমার জানা ছিল না। আমার কোনো ক্ষমতা না থাকলেও কত মানুষ নানা প্রয়োজনে আমার কাছে আসে, অথচ এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও হাদি কখনো তার কোনো চাহিদার কথা আমার কাছে ব্যক্ত করেনি। সংসারের অভাব অনটনের প্রসঙ্গেই কোনো দিন তোলেনি। গত ১ বছরে কত তরুণকেই তো বেদনার সঙ্গে পথভ্রষ্ট হতে দেখলাম, কিন্তু অদ্বিতীয় হাদি নৈতিক আদর্শে অটল থেকেছে। ছেলে হওয়ার পরও কি যে খুশি হয়েছিল। আমি ওকে বলতাম, এবার অন্তত সন্তান এবং স্ত্রীকে কিছুদিন সময় দাও। কিসের কি, সংসারের দিকে তাকানোর সময় কোথায় ওর। সারাক্ষণ অস্থির হাদি ঘামে ভেজা শরীর আর মাথায় অবিন্যস্ত চুলের বোঝা নিয়ে দেশরক্ষার পাগলামি বুকে নিয়ে অবিরত ছুটে বেরিয়েছে। আমি সারা জীবন ক্যারিয়ার সর্বস্ব হলেও বিপ্লবী হওয়ার একটা সুপ্ত ইচ্ছা সর্বদা লালন করেছি। হাদির মধ্যে আমার সেই হতে না পারা বিপ্লবীকে যেন দেখতে পেতাম। হঠাৎ একদিন আমার দেশ অফিসে এসে বলল, দেশ পরিবর্তন করতে হলে সংসদে যেতে হবে। কপর্দকশূন্য হাদি নির্বাচনের ময়দানে নেমে পড়ল একটি প্রধান দলের বেসুমার বৃত্তের অধিকারী একজন প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে। আমি ভাবলাম, করুক না পাগলামি। অসম্পূর্ণ জুলাই বিপ্লব সম্পূর্ণ করার জন্য সংসদে তো আমাদের হাদিদেরই প্রয়োজন। হয়তো ওরা প্রবল প্রতিদ্বন্দ্বীর অর্থ এবং পেশির কারণে ভোটযুদ্ধে পরাভূত হবে, কিন্তু জাতিকে ওদের প্রজন্ম যে বার্তাটি দিয়ে যেতে পারবে সেটি রাষ্ট্রের পরিবর্তনকে অবশ্যম্ভাবী করে তুলবে। আমি মনে করি হাদি সফল হয়েছিল। মাত্র অল্প কয়েকদিনের নতুন ধারার ক্যাম্পেইনে রাজনৈতিক এস্টাবলিশমেন্ট রীতিমতো কেঁপে উঠেছিল ও জীবনে ইম্প্যাক্ট তৈরি করতে চেয়েছিল। আল্লাহ হাদির মনের আশা পূর্ণ করেছেন। হাদি আজ আইকন হয়েছে, কিন্তু আমরা তো এমন ইম্প্যাক্ট চাইনি। আমি হাদিকে নিয়ে যখন লিখছি তখন ও জীবন মৃত্যুর মাঝখানে সিঙ্গাপুরের হাসপাতালের বেডে শুয়ে আছে। এই কদিন ধরে কেবল ভেবে চলেছি ওকেই কেন টার্গেট করল। হাদি তো সরকারের অংশ হয়নি, কোনো দখলদারিত্বের প্রতিযোগিতায় নামেনি। ভাবতে ভাবতে হয়তো উত্তরও খুঁজে পেয়েছি। হাদি টার্গেট হয়েছে কারণ সে অনমনীয় দৃঢ়তায় ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিরোধ করতে চেয়েছে। কারণ হাদি বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের গর্বিত বিশ্বাসে উন্নত শিরে দাঁড়িয়েছিল। কারণ হাদি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছিল। কারণ হাদি জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের প্রতি মমতাময় ছিল। কারণ হাদি জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে ক্রমেই সাংস্কৃতিক লড়াইয়ের আইকনে পরিণত হচ্ছিল। কারণ হাদি নির্লোভ ছিল। কারণ হাদি অকুতোভয় ছিল। সর্বোপরি হাদিকে কেনা যাচ্ছিল না। হাদির এই অসাধারণ চরিত্রবান ও লড়াকু বিশেষত্ব আওয়ামী ফ্যাসিস্ট ভারতের দালাল এবং
ইসলামোফোবিক অপশক্তির কাছে তাকে এক ভীতিকর চরিত্রে পরিণত করেছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন বিএনপির একজন নব্য সমর্থক কট্টর বামপন্থী ইউটিউবারের এ বিষয়ে বক্তব্য শুনছিলাম। হাদির ওপর আততায়ীর হামলার নিন্দা করতে গিয়ে তিনি বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে তার বিবেচনায় হাদি একজন অতি উগ্র মৌলবাদী পপুলিস্ট, যার রাজনীতিকে সেই ইউটিউবার খুবই অপছন্দ করেন। একই দলের ওপর একজন ইউটিউবার হাদিকে দানব বলেছিলেন। সুশীলত্ব এবং সেকুলারিত্বের মুখোশধারী এই ইসলামোফোবিক শ্রেণীকে আমি ভালো করেই চিনি। আমারও হাদির মতো অভিজ্ঞতা রয়েছে। শেখ হাসিনার পুলিশ যখন আমার দেশ তালাবন্ধ করে দিয়ে আমাকে হেফাজতে নিয়ে নির্যাতন চালাচ্ছিল, সেই সময় উপরোক্ত ইউটিউবারদের সমচরিত্রের একজন সিনিয়র আলট্রা সেকুলার সম্পাদক একই রকম ভাষায় বলেছিলেন যে আমি অত্যন্ত বাজে প্রকৃতির মানুষ হলেও সরকারের আমার ওপর অত্যাচার করা মোটেও উচিত হচ্ছে না। সেই সম্পাদক বোঝাতে চাচ্ছিলেন যে শুধু তার মহত্বের কারণে তিনি মাহমুদুর রহমানের মতো একজন নিম্ন শ্রেণীর ব্যক্তির পক্ষে কথা বলেছেন। সেকুলারিত্বের মুখোশধারী এই শ্রেণী প্রকৃতপক্ষে শেখ হাসিনার ফ্যাসিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরাই এখন দল বেঁধে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। হাদি এদেরকেই কালচারাল ফ্যাসিস্ট নামে ডাকে। ইতোমধ্যে ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুদের দল বিজেপি সমর্থক মিডিয়ায় দাবি করা হয়েছে যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় গোয়েন্দা সংস্থার আততায়ী দল হাদির ওপর গুলি চালিয়েছে। সেই সব মিডিয়াও আততায়ীদের অভিনন্দন জানিয়েছে। ওরা হাদিকে ভারতের স্বার্থের জন্য বিপজ্জনক ঘোষণা করেছে। ভিউজ বাংলা।